বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লিখিত আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে যা যা থাকছে: গঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম এবং ট্রানজিট চুক্তি, অবাঞ্ছিত ঘোষণা, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, ডক্টর মঈনুদ্দিন মন্ত্রী। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে গঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম এবং ট্রানজিট চুক্তি। ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতিষ বসু 1996 সালের শেষ দিকে বাংলাদেশে সফরে এলেন। মুখ্যমন্ত্রী জ্যোতিষ বসু বাংলাদেশে এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলে এলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কয়েকজন ভারতীয় অভিভাবক আছেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাদের মধ্যে অন্যতম। শুধু অন্যতম নয়, শেখ হাসিনার পরিবারে ভারতীয় অভিভাবকদের মধ্যে জ্যোতি বসু সবার শীর্ষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে যখন ভারত ছিলেন, তখন ভারতীয় মুরব্বী বা অভিভাবকদের মধ্যে জ্যোতি বসুর সান্নিধ্যে স্নেহ পেয়েছিলেন সবচাইতে বেশি। জ্যোতি বসু পিতৃতুল্য স্নেহ, মমতা ও সান্নিধ্য দিয়ে গড়ে তুলেছে শেখ হাসিনা ও শেখ রেহানাকে। 1981 সালের 17 মে বাংলাদেশে ফিরে আসার পর শেখ হাসিনা যতবার ভারত গিয়েছে, মূলত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে সলা পরামর্শের জন্যই গিয়েছেন। জ্যোতি বসুদের বহু সাধনার ফসল আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারতের পশ্চিম বাংলা রাজ্যের সেই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আজ এসেছেন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে। গণভবনের ঘরে ঢুকেই আগে থেকেই প্রস্তুত হয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌড়ে এসে জ্যোতি বসুর পায়ে পড়ে পদধূলি নিলেন। দীর্ঘদিন পর পিতা ঘরে এলে নাবালিকা কন্যা যেভাবে ছুটে এসে পিতার পায়ে ধরে, ঠিক সেইভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতিবাবুর পায়ে পড়লেন। তারপর দোতলার খাসকামরায় নিয়ে বসালেন এবং আগে থেকেই তৈরি করে রাখা নানান ধরনের খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরিবেশন করে জ্যোতি কাকাকে খাওয়াতে লাগলেন। জ্যোতি কাকা খেতে খেতে পরিবার, রাজনৈতিক এবং ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলতে থাকলেন। এক পর্যায়ে জ্যোতিবাবু বললেন, দেখো মা, গঙ্গার জলটল কিছু পাবে না, আমিই পাই না, আর তুমি কিভাবে পাবে? আমি প্রধানমন্ত্রী দেবদৌড়ের সাথে আলোচনা করে রেখেছি, তুমি গঙ্গা চুক্তি করে ফেলো। তাতে করে তুমি জল না পেলেও তোমার বিরোধীরা গঙ্গার জল বলে রাজনৈতিক ইস্যু আর তৈরি করতে পারবে না। এই সুবিধাটা তুমি পেয়ে যাবে। 20-30 বছরের একটা চুক্তি করে দিব। তুমি আবার প্রথমে 20-30 বছরের কথা বলতে যেও না। তুমি বলবে 5 বছর মেয়াদে গঙ্গা চুক্তি করতে যাচ্ছি। তোমার বিরোধীরা এই 5 বছর মেয়াদ নিয়ে চিল্লাপাল্লা করতে থাকবে। পরে আমি 20-30 বছর মেয়াদের চুক্তি করে দেব। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ও জলমন্ত্রীর সাথে আমার এইরকমই কথা হয়েছে। তুমি এভাবেই কাজ চালিয়ে যাও। আর একটা কথা মা, পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের সাথে তুমি সহসা একটি চুক্তি করে ফেলবে। ওদের রেভিনিউ ওদের থাকবে, ওদের কর্মচারীও ওদের থাকবে। ওখানে কখনো কিছু তুমি করতে চাইলে উপজাতিদের অনুমতি নিয়ে করবে। এটা আমি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় নেতাদের কথা দিয়েছি। যত শীঘ্রই সম্ভব তুমি পার্বত্য উপজাতীয়দের সাথে এই চুক্তি সম্পাদন করবে। এই চুক্তির নাম দেবে শান্তি চুক্তি। এতে তোমারই লাভ হবে। তুমি প্রচার করবে দীর্ঘদিনের যুদ্ধ লড়াই আর অশান্তি দূর করে শান্তি চুক্তি করছো। সারা দুনিয়ায় তোমার পক্ষে শান্তি রব উঠবে, তোমার নামে বাহবা চলবে। বলা যায় না, তুমি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবোধ বালিকার মতো শুধু জি কাকা বলতে লাগলেন। জ্যোতি কাকা বললেন, আরেকটা লাভ তোমার হবে। বলো তো কি লাভ? ওরা খুশি হবে। ওরা খুশি হলে কি হবে? পার্বত্য চট্টগ্রামের পার্লামেন্টে 3টি আসন স্থায়ীভাবে তুমি পাবে, যেমন গোপালগঞ্জের 3টি আসন তুমি পাও। আর ভারতকে করিডোর দেওয়া, ট্রানজিট দেওয়া, নৌবন্দর দেওয়া, এসব তো তোমার পিতার সাথে আমাদের পাকা কথা হয়েছিল। তুমি এখন তোমার সুবিধাজনক সময়ে আমাদের এগুলো দিয়ে দাও। বেশি দেরি করো না, কিন্তু বেশি দেরি করলে আবার দিল্লির দিকে ভুল বুঝাবুঝি হতে পারে, বুঝলে? পশ্চিমবাংলার রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু কাজ শেষে চলে গেলেন। তারপর ভারতীয় প্রধানমন্ত্রী দেবগৌড় বাংলাদেশে সফর করতে এলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেলেন এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি কাকার সাজানো 30 বছর মেয়াদিয়ের পানিবিহীন গঙ্গা চুক্তি করে এলেন। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফুফাতো ভাই মহান জাতীয় সংসদের বকলম চিফ হুইপ মাতাল আবুল হাসনাত আবদুল্লাহকে প্রধান করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি করলেন এবং জ্যোতিবাবুর নীল নকশা অনুযায়ী রাজস্ববিহীন, রাজকর্মচারীবিহীন এবং রাজকর্তৃত্ববিহীন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলেন। এই শান্তি চুক্তি অনুযায়ী প্রথমত, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের সরকার পার্বত্য চট্টগ্রামে কোনো খাজনা ট্যাক্স পাবে না এবং ওই অঞ্চলের খাজনা ট্যাক্স উপজাতীয়রাই সংগ্রহ করবে ও খরচ করবে। দ্বিতীয়, পার্বত্য চট্টগ্রামের স্থানীয় কোনো কর্মচারী গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের কর্মচারী হবে না। উপজাতীয়রাই উপজাতীয়দের মধ্য থেকে ওই সকল কর্মচারীদের নিয়োগ দেবে, পদোন্নতি দেবে এবং বরখাস্ত করবে। পার্বত্য চট্টগ্রামের জলাশয়, ভূমি, বন ইত্যাদি যা কিছু আছে উপজাতীয়রা যদি অনুমতি দেয়, তাহলে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার অধিগ্রহণ করতে পারবেন না।
আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে অবাঞ্ছিত ঘোষণা। মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু অবাঞ্ছিত হল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টুকে অবাঞ্ছিত ঘোষণা করে পুলিশ, এবি, এনএসআই, ডিজিএফআই, সিআইডি, ডিবি সহ রাষ্ট্রের যত আইন প্রয়োগকারী সংস্থা আছে সকল সংস্থার কাছে নির্দেশ পাঠালেন। নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এই অবাঞ্ছিতরা প্রধানমন্ত্রীর বাসভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রী যে সকল অনুষ্ঠানে যোগদান করবেন সেই সকল অনুষ্ঠানে যোগদান করতে পারবে না। এরা যাতে প্রধানমন্ত্রীর বাসভবন, কার্যালয় এবং অনুষ্ঠানে যোগদান করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হলো এবং এই অবাঞ্ছিত ঘোষণাপত্র পত্রিকায় প্রকাশ করা হলো। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা। 1996 সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের এক বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের নিচতলায় পূর্ব দিকের 2 নম্বর ড্রয়িং রুমের প্রধানমন্ত্রী এবং তার আত্মীয় স্বজন মিলে গল্পগুজব করছেন। শেখ রেহানা এবং তার স্বামী শফিক সিদ্দিকী, চাস্তো ভাই, চাস্তো বোন লুনা, মিনা এরা সবাই পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সলাপ পরামর্শ দেয়। অর্থাৎ 1991 সালে ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী নাকি তাদের পছন্দ মতো 745 জনকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে চাকরি দিয়েছে। আর এই অভিযোগে বেগম জিয়া ও মতিন চৌধুরীর বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতি মামলা দায়ের করতে দুর্নীতি দমন ব্যুরোকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখিত আত্মীয় স্বজনেরা পিড়াপিড়ি করতে থাকলে মতিউর রহমান রেন্টু এবং মিসেস মতিউর রহমান রেন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার আত্মীয় স্বজনদের বুঝিয়ে বলেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াদের না খুঁচিয়ে বরং তাদের মাথায় হাত বুলিয়ে চেষ্টা করে দেখেন দেশের উন্নতি করতে পারেন কিনা। যদি একবার কোনো মতে দেশ গঠন করতে পারেন তাহলে দেখবেন শুধু আপনাকে না, আপনার নাতিপুতিকেও এদেশের মানুষ মাথায় করে রাখবে। বিএনপি ও বেগম খালেদা জিয়াকে হোস্টাইল করে আপনি দেশ গড়তে পারবেন না। আবার আপনাকে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ দেশ গড়তে পারবে না। আপনি এবং খালেদা জিয়া এই দুই শক্তির ঐক্য ছাড়া কিছুতেই দেশের মঙ্গল করা যাবে না, দেশের উন্নয়ন করা যাবে না। বিভেদ, অনৈক্য, শত্রুতা পরিত্যাগ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। বেগম জিয়া আপনার আগের প্রধানমন্ত্রী, তাকে বড় বোন ডেকে বুকে টেনে নিয়ে দেশের উন্নয়নের চেষ্টা করেন। তাতে আপনারই লাভ হবে অনেক বেশি। মামলা করলে আপনার ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তুমি জানো না খালেদা জিয়ার ছাত্রদল আর যুবদলের লোকদের পুলিশে চাকরি দিয়েছে। মতিউর রহমান রেন্টু বলল, এটা আংশিক সত্য, আসল সত্য হলো টাকা দিয়ে এরা পুলিশে চাকরি নিয়েছে। তারপর যদি ধরে নাই চাকরি পাওয়া সকলেই ছাত্রদল যুবদলের লোক, তবুও তো তারা দেশেরই মানুষ। বেগম জিয়া 745 জনকে চাকরি দিয়েছে। সেই পথ ধরেই আপনি ছাত্রলীগ যুবলীগের 7000 জনকে চাকরি দেন, কিন্তু মামলা করবেন না। মামলায় কোনো ফল হবে না। মামলা করলে বরং আপনি ছোট হয়ে যাবেন। সব কাজেই তোমাদের বাধা, তোমাদের আপত্তি। এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপরে তার শয়নকক্ষে চলে গেলেন এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, তার স্বামী শফিক সিদ্দিকী এবং তাদের চাচি ও চাস্তো বোনেরা মতিউর রহমান রেন্টু এবং মিসেস মতিউর রহমান রেন্টুকে ভীষণ তিরস্কার করল। পরে ঠিকই পুলিশের এই চাকরি দেওয়াকে স্বজনপ্রীতি ও দুর্নীতি আখ্যায়িত করে দুর্নীতি দমন ব্যুরো 1996 সালের 21শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে ঘর ভাঙা আসছে এবং ডক্টর মঈনুদ্দিন মন্ত্রী। 1996 সালের রমজান মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দেশের মান্যবর ব্যক্তি, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, বিদেশি দূতাবাসের লোকজনদের ইফতার পার্টি। গণভবনের ভেতরে বিশাল মাঠে বিশাল প্যান্ডেল, বিশাল আয়োজন। অধিকাংশ অতিথি এসে গেছেন। এমন সময় ডক্টর কামাল হোসেন তার 2-3 জন সাথী নিয়ে পশ্চিম দিক থেকে প্যান্ডেলের দিকে এগিয়ে আসছেন। প্যান্ডেলের পূর্ব দিকে শেষ প্রান্তে বসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা দেখা মাত্রই চিৎকার করে ডক্টর কামাল হোসেনের দিকে হাত উঠিয়ে বলে উঠলেন, ওই যে ঘর ভাঙা আসছে, ঘর ভাঙা আসছে। ওই ঘর ভাঙাকে দূরে বসা, ঘর ভাঙা যেন আমার কাছে না আসতে পারে, ঘর ভাঙাকে দূরে বসা। এপিএস বাহাউদ্দিন নাসিম ডক্টর কামাল হোসেনকে প্যান্ডেলের পশ্চিম পাশের এক কোণে একটি টেবিলে নিয়ে বসালেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে ইফতার পার্টিতে আগত অতিথিদের খোঁজ খবর নিচ্ছেন, সৌজন্য বিনিময় করছেন, কিন্তু ডক্টর কামাল হোসেনের দিকে গেলেন না। প্যান্ডেলের এক টেবিলে অন্যান্য স্টাফদের সাথে মাথা নিচু করে বসে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এদিকে এলেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর খাওয়া ছেড়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন এবং এমনভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম দিলেন যে এটা সালাম না পায়ে হাত দিয়ে কলমমুচি একেবারেই ধারের কাছের লোক ছাড়া অন্য কেউ বুঝতে পারল না। ইফতার পার্টির অনুষ্ঠান শেষে গণভবনের নিচতলায় ৫ নম্বর ড্রয়িং রুমে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টিতে আসা তার কয়েকজন আত্মীয়ের সাথে আলাপ করতে গিয়ে বললেন, ডক্টর মঈনুদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাতে হবে। মোটরসাইকেল আরোহী বলল, মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাবেন কি জন্য? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আমার ক্ষমতায় আসার পেছনে মহিউদ্দিন খান আলমগীরের অনেক অবদান আছে। মোটরসাইকেল আরোহী বলল, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর রাজদ্রোহী। মাত্র কিছুদিন আগেই সরকারের একজন কর্মকর্তা হয়েও মহিউদ্দিন খান আলমগীর সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাকে মন্ত্রী করলে তার সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পুরস্কার হিসাবে পরিগণিত হবে এবং এটা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পুরস্কারের উদাহরণ হয়ে থাকবে। আপনার সরকারের অনেক সরকারি কর্মকর্তা আছে যারা আপনাকে পছন্দ করে না। সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পুরস্কারের এই উদাহরণ হয়ে থাকলে সুযোগ পেলেই তারা আপনার সরকারের সাথে বিদ্রোহ করবে। মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী করার আগে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আপনি যদি সত্যিই মনে করেন আপনার ক্ষমতায় আসার পেছনে মহিউদ্দিন খান আলমগীরের অবদান আছে, তাহলে আপনি তাকে পুরস্কৃত করবেন। তাহলে আগে তাকে চাকরি থেকে অবসর দিয়ে আপনার উপদেষ্টা করেন। সরাসরি মন্ত্রী না করে মন্ত্রীর মর্যাদা দেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার করেন, পরের টার্মে মন্ত্রী করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আচ্ছা রেন্টু, তুমি কি আমার সরকারি কাজকর্মে বাধা দিতে থাকবা না আমাকে কাজ করতে দিবা? না নেত্রী, আমি আপনাকে বাধা দিতে যাব কেন? তাহলে তুমি এত কথা বলছো কেন? আপনি বললেন তাই বললাম। এখানে তো আরো অনেকেই আছে, কই কেউ তো তোমার মতো বাধা দিচ্ছে না, তুমি এত কথা বলছো কেন? আগে থেকেই বলে এসেছি, পুরনো অভ্যাস, তাই বলি। আগে বলেছ তখন আমি শেখ হাসিনা ছিলাম, এখন আমি প্রধানমন্ত্রী। যতদিন আমি আপনার সাথে আছি ভালো মন্দ বলে যাব, শোনা না শোনা, করা না করা আপনার ব্যাপার। এখনো প্রধানমন্ত্রীর ক্ষমতা তো দেখো নাই, দেখবা। এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোতলায় চলে গেলেন। সরকারদ্রোহী ডক্টর মঈনুদ্দিন খান আলমগীর মন্ত্রী হলেন। এই বইয়ের পরবর্তী পার্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন।